অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, আরজি কর ফাইলস নতুন করে খোলা হয়েছে। আরজি কর কাণ্ডে গঠিত বিশেষ বেঞ্চে শুনানি, পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, শুনানিতে সওয়াল জবাবে আর কি তথ্য সামনে এলো? দেখো, প্রথমে তোমাকে বলবো যে শুনানির শুরুতেই মাননীয় বিচারপতিরা নির্দেশ দেন যে আরজি করের যে ঘটনাস্থল আছে, অর্থাৎ যে ঘটনাস্থলে অপরাধ সংঘটিত হয়েছিল সেই ঘটনাস্থল অবিলম্বে পুনরায় সিল করতে হবে। এই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটাকে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে, সেই প্লেস অফ অকারেন্সটাকে অবিলম্বে সিল করার বন্দোবস্ত করতে হবে, সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে যে অভিযোগ করা হয়েছিল পরিবারের তরফ থেকে, যে বহু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাগুলো এখনো পর্যন্ত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, ফলে সেগুলোকে অবিলম্বে সিল করার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণেই আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই সিল করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে এই মামলাতে মূলত আজকে সিবিআই এর যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন সীমা পাহুজা, তাকেও অনলাইনে উপস্থিত থাকার জন্য বলা হয় এবং তিনি অনলাইনে উপস্থিত ছিলেন। এবং সেই সময় মাননীয় বিচারপতিরা প্রশ্ন করেন যে যখন আপনারা এই মামলার তদন্তভার গ্রহণ করেছিলেন তারপরে আপনারা কোন কোন জায়গা সিল করেছিলেন, তখন সিবিআই এর তরফ থেকে বলা হয় যে মূল যে ঘটনাস্থল ছিল, অর্থাৎ যে সেমিনার রুম ছিল, সেই সেমিনার রুমকে আমরা তদন্তের জন্য আমরা সিল করেছিলাম এবং সেই সেমিনার রুম এখনো পর্যন্ত সিলড অবস্থাতেই রয়েছে। ফলে তারপরে মাননীয় বিচারপতিরা প্রশ্ন করেন যে এই মামলার ইনভেস্টিগেশনে আর অন্য কোনো জায়গা, অর্থাৎ সেমিনার হল ছাড়া বাকি অন্য কোনো জায়গা আপনারা সিল করার বা বন্ধ করার প্রয়োজন মনে করেননি। তখন সিবিআই এর তরফ থেকে উত্তরে বলা হয় যে না, আমরা এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অন্য কোনো জায়গা সিল করার প্রয়োজন রয়েছে বলে মনে করিনি এবং সেই কারণেই কিন্তু অন্য কোনো জায়গা সিল করা হয়নি। কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে সেখানে যে ওটি রয়েছে সেই ওটিকে সিল করা হয়নি এবং একাধিক আরো জায়গা রয়েছে যেগুলোকে তারা ঘটনাস্থল বলে মনে করছেন, শুধুমাত্র সেমিনার হল ছাড়া সেইগুলোকে তারা এখনো পর্যন্ত সিল করেনি, অর্থাৎ সিবিআই সিল করেনি। সার্বিকভাবে আজকের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার দুপুর 2টার সময় ফের শুনানি হবে এবং সেই সময় পরিবারের দায়ের করা মূল মামলার শুনানি কিন্তু সবার আগে হবে। ধন্যবাদ সৌভিক। সামনের মাস থেকে আর মিলবে না ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিত ভাতা। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিল নতুন সরকার। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরোহিত ও মুয়াজ্জেমরা। তারা চাইছেন উন্নয়নের খাতে খরচ হোক ভাতার টাকা। রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক ৩,০০০ টাকা করে, পুরোহিত ও মুয়াজ্জেমরা ১,৫০০ টাকা করে ভাতা পেতেন। ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে তাদের ভাতা বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করে তৃণমূল। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ঠিকই কাজ হয়েছে, কারণ ভাতা দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। किसी अच्छे काम में अगर लगा रहा है तो ठीक है। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরই ২০১২ সালে ইমাম মুয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর ২০২০ সালের অক্টোবর থেকে পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার ধর্মীয় ভিত্তিতে প্রাপ্ত ভাতা নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিল। এটা খুব ভালোভাবে দেখছি, কারণ এই ভাতা বা বেকারদের এ দিয়ে কোনো উন্নতি হয় না। সাধারণ মানুষের যত উন্নয়ন হয় আর কি। সরকার যখন আছে যা করতেছে সেটা ভালোই করতেছে। ২,০০০-১,০০০ টাকা ভাতাতে তেমন কিছু উন্নতি হয় না, এই জন্য আমার ভাতার প্রতি অত ইন্টারেস্ট নেই। সরকারি কোষাগারের এই বিপুল টাকা বাঁচলে কি অন্য খাতে উপকৃত হবেন যোগ্য প্রাপকরা? প্রদ্যোৎ সরকার, সুদীপ চক্রবর্তী ও বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।
বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশন গঠন, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে সপ্তম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু সপ্তম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটে সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী, গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।